দিল্লির সঙ্গে ওয়াশিংটনের যে কূটনৈতিক সম্পর্ক, এটি হাল আমলে এসে একেবারে দাকুমড়াতে পরিণত হয়েছে। এর কারণ হলো একটি সুপার পাওয়ার হিসেবে পৃথিবীর অন্যান্য দেশ থেকে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পাত্তা পান, যেভাবে মার্কিন নাগরিকেরা সম্মান পান এবং যেভাবে আমেরিকার সিদ্ধান্তের প্রতি অন্যান্য রাষ্ট্রসমূহ যেখানে সমীহ প্রকাশ করে, সেখানে বিগত কয়েক বছর ধরে, গত 4 বছর ধরেই বলতে গেলে, মিস্টার জো বাইডেন ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর সরকার আমেরিকাকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে যাচ্ছে। আমরা সবাই জানি যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল, যেমনটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি আরবের যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে আছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ে এবং তার জামাতা ইভাঙ্কা ট্রাম্প এবং কুশনার, এদের সঙ্গেও গ্লোবালি যারা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, যেমন মিস্টার পুতিন, মিস্টার নরেন্দ্র মোদী এবং মিস্টার সালমান, তাদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক রয়েছে। আপনারা জানেন যে ভারতে যে কয়জন মানুষ নরেন্দ্র মোদীর উপর প্রভাব বিস্তার করে, তাদের মধ্যে এখন গৌতম আদানি এবং ধীরুভাই আম্বানির যে পুত্র মুকেশ আম্বানি, এই দুজন খুবই গুরুত্বপূর্ণ। তো মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে হয়ে গেল খুব রাগঢাক করে, এবং সেখানে সারা দুনিয়ার যারা সেলিব্রিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের পপ তারকা রিহানা থেকে শুরু করে বিল গেটস পর্যন্ত সবাই এসেছেন। সবচেয়ে উল্লেখ করার বিষয় হলো এখানে ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, তিনিও কিন্তু এই বিয়েতে অনুষ্ঠান এসছেন। তো কাজেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর কী সম্পর্ক, এটি সবাই খুব ভালো করে জানে। এখন যে সমস্যাটা দেখা দিয়েছে অনেকগুলো বিষয় নিয়ে, সে বিষয়টা হলো যে কোটি কোটি ভারতীয়রা থাকেন আমেরিকাতে, এবং নরেন্দ্র মোদীর এরকম কোটি কোটি ভক্ত রয়েছেন যারা অর্থবৃত্তে আমেরিকাকে খুব প্রভাব বিস্তার করেন। এবং নভেম্বরে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেখানে যদি মিস্টার নরেন্দ্র মোদী এবং তার দল এই নির্বাচনে জিতে যায়, এখন সাম্প্রতিক যে নির্বাচন ভারতে হচ্ছে, অর্থাৎ আমেরিকা যে নির্বাচন হবে নভেম্বরে, তার আগেই ভারতে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যদি নরেন্দ্র মোদী শক্তিশালী হয়ে পড়ে, তাহলে মিস্টার জো বাইডেনের যে অবস্থা, সেই জো বাইডেনের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়বে। এর কারণ হলো মিস্টার নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গপাঙ্গ, টাকা পয়সা এবং তার যারা লোকজন রয়েছে গ্লোবালি, তারা সবাই সাহায্য করবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে। আবার অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো খুব সম্প্রতি ভারতের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। তো এই নির্বাচনের সঙ্গত কারণেই উদারপন্থী যারা রয়েছেন কংগ্রেস কিংবা অন্যান্য ছোট ছোট আঞ্চলিক দলগুলো, মমতা ব্যানার্জি, কেজরিওয়াল থেকে শুরু করে লালু প্রসাদ যাদব, নীতিশ, বিহারের নীতিশ বা লালু প্রসাদ যাদব, এই ধরনের যারা ছোট ছোট দল রয়েছেন বিভিন্ন জায়গাতে, তাদেরকে আমেরিকা এখানে প্রচুর অর্থায়ন করছে, সাহায্য করছে। এবং আরও একটা ব্যাপার আশ্চর্য হলো যে এখানে নরেন্দ্র মোদীকে হটানোর জন্য চীন এবং আমেরিকা যুগপৎভাবে কাজ করছে। তো এরই ধারাবাহিকতায় নরেন্দ্র মোদী যে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন, এটিও অনেকটা বাংলাদেশের দামি নির্বাচনের মতো। তিনি তার বহিনজি শেখ হাসিনা, যেহেতু তিনি সফল হয়েছেন, তার যে সূত্রগুলো, তথ্যগুলো তিনি একেবারে হুবহু ভারত অনুসরণ করেছেন। যদি ভারত এটি গণতান্ত্রিক দল বা গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক সমাজ বলে আমরা যে সকল কথাবার্তা ভারতের সম্পর্কে বলি, এটি একেবারে পুরো পায়ে মারিয়ে দিয়ে মিস্টার নরেন্দ্র মোদী একেবারে বিস্ময়কর কতগুলো ঘটনা করেছেন। তিনি কংগ্রেসের বড় বড় নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, এমনকি কংগ্রেসের অনেক ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছেন যেন কংগ্রেস ঠিকমতো কাজ না করতে পারে। রাজধানী দিল্লির যিনি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং তার শক্তিশালী কয়েকজন মন্ত্রী, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তাদের দেশে যে দুর্নীতি দমন কমিশন, সেটার মাধ্যমে। এবং ইতিমধ্যে এরকম একটি মামলাতে মিস্টার কেজরিওয়ালকে তিনি গ্রেপ্তার করেছেন, তিনি এখন জেলখানাতে আছেন। তো এখন মিস্টার জো বাইডেন
আমেরিকা থেকে যে সকল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, যে সকল পলিটিক্যাল উইংসের মাধ্যমে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করবে, সেই সকল বিষয়ের উপরেই দেখা গেল নরেন্দ্র মোদী তার খড়গ, তার যে গদা, এটি তিনি স্থাপন করে ফেলেছেন। ফলে আমেরিকা এখন কার্যত অনেকটা মাইনকার চিপার মধ্যে পড়েছে। এই অবস্থাতে সে বাংলাদেশে যেভাবে হয়েছিল, বিবৃতি দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে কিংবা হুমকি দিচ্ছে এটা করবো ওটা করবো, কিন্তু আলটিমেটলি নরেন্দ্র মোদী অপ্রতিরোধ্য গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন, যা কিনা মিস্টার জো বাইডেনের জন্য খুবই বিব্রতকর একটি পরিস্থিতি সৃষ্টি করেছে। তো কেজরিওয়ালের গ্রেপ্তার, তার সঙ্গে সঙ্গে ঢাকার যে ডামি নির্বাচন, এবং এই ডামি নির্বাচন পরবর্তীতে মিস্টার পিটার ডি হাসকে নিয়ে দিল্লির যে কঠোর অবস্থান, এই পুরো বিষয়গুলো নিয়ে আমেরিকা এবং দিল্লি বা ভারত এবং দিল্লি তারা পরস্পর দুই মেরুতে অবস্থান করছেন এবং এখানে ভারতের বিরুদ্ধে হাজার অভিযোগ এখন আমেরিকার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তারা ইউক্রেন যুদ্ধ জিয়ে রেখেছে ভারত, রাশিয়া থেকে তারা তেল কিনেছে, মার্কিন নিষেধাজ্ঞাকে তারা বুড়ো আঙুল দেখিয়েছে, সেখানে মানবাধিকার নেই, মুসলিম নির্যাতন হচ্ছে, সেখানে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে বিরোধী দলের উপর দলমন প্রেরণ করা হচ্ছে, নজিরবিহীনভাবে একজন ক্ষমতাধর বা ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে তারা গ্রেপ্তার করেছে। কাজেই এই সরকারের অধীনে জঙ্গিবাদ বৃদ্ধি পাবে, ধর্মীয় উগ্রবাদ বৃদ্ধি পাবে এবং গণতান্ত্রিক ধারা ব্যাহত হবে, এবং এরকম যদি হয় তাহলে মার্কিন বিনিয়োগ ভারতের মতো একটি রাষ্ট্রে নিরাপদ নয়, এবং আমেরিকা কোনো অবস্থাতে এরকম একটি ফিউডাল সমাজ, যেটা নতুন মোদীর নেতৃত্বে গড়ে উঠেছে, এটি সামন্ততান্ত্রিক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, এটি কোনো অবস্থাতেই তিনি আর এগিয়ে নিতে চান না। তো এই যে কূটনৈতিক যুদ্ধ, সেই কূটনৈতিক যুদ্ধের যে কিছু এটি ঢাকাতে আমরা টের পেয়েছি। এর কারণ হলো ভারতের একটি থিঙ্ক ট্যাঙ্ক সম্প্রতি ঢাকা ভিজিট করে গিয়েছে। তারা এখানে মিস্টার পিটার ডি হাসের কর্মকাণ্ড নিয়ে নিদারুণ এবং নিষ্ঠুর সমালোচনা করেছেন, এবং ভারত যে বর্তমান জমানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্বাধীন নয়, কিংবা যুক্তরাষ্ট্রকে পাত্তা দেওয়ার পর্যায়ে নেই, কিংবা যুক্তরাষ্ট্রকে উল্টো এখন ভারতকে পাত্তা দিয়ে চলতে হয়, এই বিষয়টি এই থিঙ্ক ট্যাঙ্কে যারা ছিলেন, বাংলাদেশে এসছেন, তাদের মধ্যে সাবেক কয়েকজন রাষ্ট্রদূত ছিলেন, তারা কিন্তু এই কথাগুলো বাংলাদেশে বলে গেছেন, এবং তাদের সেই বক্তব্যের ভিত্তি করে ওয়াশিংটন কিন্তু আরও বিক্ষুব্ধ হয়ে পড়েছে। এখন আমরা জানি যে বিশ্বের পরাশক্তিগুলো যখন পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্ব, লড়াই এবং সংঘাতে লিপ্ত হয়, তখন তৃতীয় বিশ্বের যারা দেশগুলো তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধরুন, ভারতের সঙ্গে যদি আমেরিকার সম্পর্কটা আসলেই খারাপ হয়ে যায়, সেটা ঢাকার ডামি নির্বাচন নিয়ে হোক কিংবা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হোক, এটি আমাদের বাংলাদেশে ছায়া পড়বে, এবং বাংলাদেশকে অকুপাই করার জন্য, বাংলাদেশকে আরও আঁকড়ে ধরার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করবে, এবং এখান থেকে আমেরিকাকে উচ্ছেদ করার জন্য ভারত যত বেশি শক্তি প্রয়োগ করবে, ততই সরকারের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে। আবার উল্টোটাও হবে। যেমন ধরেন আমেরিকা যদি এখন বাংলাদেশ থেকে ভারতের কর্তৃত্ব দূর করার জন্য, প্রভাব কমিয়ে দেওয়ার জন্য, কিংবা বাংলাদেশে যে ভারত বিরোধী এখন প্রচার চলছে, প্রোপাগান্ডা চলছে, ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন চলছে, এবং ভারত বিরোধী বা ভারতকে ঘৃণা করার যে মন এবং মানসিকতা বাংলাদেশে শুরু হয়েছে, এটির উপরে যদি মার্কিন যুক্তরাষ্ট্র নতুন কিছু আরোপ করে, সেটা নিষেধাজ্ঞা হোক, এখানে যদি তারা বিনিয়োগ করে, এখানে যদি তাদের মেশিনারিজগুলো কাজ করতে থাকে, তাহলে সত্যিকার অর্থে আমাদের সীমান্ত অস্থির হয়ে পড়বে। সব সীমান্ত, ভারতীয় সীমান্ত অস্থির হয়ে পড়বে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু মায়ানমার সীমান্ত কিন্তু অস্থির হয়ে পড়বে, এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেকগুলো দুর্ঘটনা ঘটতে থাকবে। আপনি জানেন যে একটা সময় বঙ্গবন্ধুর সঙ্গে যখন ভারতের এরকম খারাপ সম্পর্ক হলো, তখন সর্বহারার পার্টিকে, জাসদকে ভারত প্রণোদনা দিয়েছিল। তার প্রেক্ষিতে এই যে গুপ্ত হত্যা, আমাদের দেশে যে গুপ্ত হত্যা, রাতের আধারে গুম, খুন, ডাকাতি, রাহাজানি যে প্রবল বেগে শুরু হয়েছিল, সেটি কিন্তু বঙ্গবন্ধু জীবদ্দশায় দমন করতে পারেননি, বরং উল্টো এই যে এদের তৎপরতার কারণে পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, আমলাতন্ত্র এমন একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছিল যে বঙ্গবন্ধুর ক্ষমতা শেষ পর্যন্ত আসলে কোনো সরকারি অফিস ওইভাবে ছিল না। এখন অনেকেই বললেন যে বঙ্গবন্ধু জমানাতে খাদ্যমন্ত্রী যিনি ছিলেন মিস্টার মুনিম, তো মুনিম বা মুনায়েম,
পরবর্তী যিনি জিয়াউর রহমান সাহেবের খাদ্যমন্ত্রী হয়েছিলেন, এবং তার সন্তানই ডক্টর আব্দুল মঈন খান। তো তিনি মূলত ৭৪-এর দুর্ভিক্ষ ঘটিয়েছেন, এরকম কথা অনেকে বলেন। এবং এম আর আখতার মুকুলের বই সহ অন্যান্য, আব্দুল গাফফার চৌধুরীর বই, আরও অনেক বইতে তাকে অনেকটা কালপ্রিট বানিয়ে, মানে সেই খাদ্য সচিবকে, বঙ্গবন্ধুর জমানার খাদ্য সচিবকে কালপ্রিট বানিয়ে মূলত এই দুর্ভিক্ষের দায় আওয়ামী লীগের উপর থেকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু আসলে সেটা হয়নি। বাস্তবতা হলো যে ওই সময়টাতে সরকার বিরোধী শক্তি, জাসদ বলেন কিংবা সর্বহারা পার্টি বলেন, তারা এতটা শক্তিশালী হয়ে পড়েছিল যে কোনো ডিসিকে, কোনো কমিশনারকে, এমনকি কোনো পুলিশের এসপিকে যদি সর্বহারা পার্টি থেকে একটা গোপন চিঠি যেত যে অমুক জায়গাতে এত টাকা চাঁদা পাঠাও, তাহলে সেই পুলিশের এসপি বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ডিসি বেশিরভাগ ক্ষেত্রে ভড়কে যেতেন, অনেক ক্ষেত্রে টাকা দিতেন, এবং অনেক ক্ষেত্রে সর্বহারা পার্টিদের সাথে তারা একটি ঝামেলা না করে সমঝোতা করতেন। তো এরকম একটি অবস্থা কিন্তু ভারতের মদতে কিন্তু তখন শুরু হয়ে গিয়েছিল 1973-74, এবং সেটি পরবর্তীতে কালে একেবারে এরশাদের জমানা পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু জ্বালিয়েছে। কুষ্টা অঞ্চল, তারপরে যশোর অঞ্চল, রাজশাহী অঞ্চল, অর্থাৎ বাংলাদেশের যে সীমান্ত অঞ্চলগুলো আছে, ভারতের সাথে সীমান্ত রয়েছে, সেই এলাকাগুলোতে এরকম সর্বহারা পার্টির দৌরাত্ম্য ছিল। তো কাজেই এখন এই আমেরিকাকে বাংলাদেশে শক্তিহীন করার জন্য, পিটার ডি হাসকে অপদস্থ করার জন্য ভারত যদি আবার তার সেই পুরনো খেলা তৈরি করে, এবং কিছু মানুষ যদি অস্ত্র হাতে জঙ্গি হওয়ার চেষ্টা করে, কিছু মানুষ যদি উগ্রতা শুরু করে, কিছু মানুষ যদি এইভাবে শ্রেণী শত্রু খতম করার জন্য কমিউনিস্ট আন্দোলন করে, ঠিক 73-74 সনের মতো, বুঝতে পারছেন যে আমরা কী ধরনের বিপদ এবং বিপত্তিতে পড়তে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।